প্রণাম নেবেন কালীবাবু। আরে কামাল কুন্ডু বাবু যে, হঠাৎ করে তুমি এখানে? কালীবাবু, একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ে গেছি। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি আমি। বসো ওখানে। হ্যাঁ বলো, কি যন্ত্রণা? কথা হচ্ছে, বলতেও লজ্জা লাগছে, আবার না বলে উপায় নাই। নির্ভয়ে নিশ্চিন্তায় বলুন, কি হয়েছে? আমার বড় ভাই, গুদমারানির ভাই, মাঝরাতে আমার বউকে নিয়ে টানাটানি করছে। কি এইসব কথা বলছো তুমি? তোমার বউকে নিয়ে টানাটানি করছে মানে মাঝরাতে? কিছু তো বুঝতে পারলাম না আমি। আমিও মারা বুঝতে পারিনি, হঠাৎ করে একদিন দেখছি পাশে বউ নাইকো, তারপর ওই ঘর থেকে যেন একটা কিসের আওয়াজ আছে, চুরি লড়বড় লড়বড় করছে, খড়খড় খড়খড় করছে। তারপরে শুনছি নাইছে। তারপরে যেই আমি জানলা দিয়ে উঠে মেরে দেখছি আমার বউ পুরোপুরি ন্যাংটো হয়ে খাটের উপরে শুয়ে আছে, আর আমার বড় দাদা পক পক করে ভরছে। লেওড়া, এমন এমন কেস আমার কাছে চলে আসে না, হ্যান্ডেল করা কঠিন ব্যাপার হয়ে যায়। কালীবাবু, দয়া করুন, আপনি ছাড়া কেউ পারবেন না, যেমন করে হোক ছাড়ানোর ব্যবস্থা করুন ওকে। আর না হইলে আমার বড় ভাই ছেলেকে আমার নিজের ছেলে বলে চালিয়ে নিতে হবে। কতদিন থেকে এই ঘটনাটা ঘটেছে? আমার বউ মাগি আর আমার বড় ভাই যেভাবে রড মারামারি করছিল, এ দেখে মনে হচ্ছে ঘটনা অনেকদিন থেকেই ঘটেছে। তাই নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। কি করে তুমি বুঝলে? বুঝলাম এই জন্যই, আমার বউ তো পুরোপুরি ভাবে ন্যাংট হয়ে পড়েছিল খাটের উপরে, একবারে পা দুটো ফাঁক করে, আর আমার দাদা একবারে সেই শিকারির মতো থাড়ে পেলে ভকাম ভকাম করে মাছিল। তা আমি দেখে বুঝতে পারলাম এদের মনের মিলন অনেকদিন থেকেই আছে। তাহলে এখন কি করবে ভাবছো তুমি? এখন তো আমার বউকে ছাড়িয়ে দিতে হবে আমার ভাইয়ের কাছ থেকে, আর না হলে ও শালা যেভাবে করছে প্রত্যেক মাসে মাসে একটা করে বাচ্চা বাই করে দেবে। এখন আমাকে কি করতে হবে তাই বলো। আমি বলছি, আমার বড় ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে, ঠিক আছে, বাড়ি থেকে খেয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। কি ভাবছো কালীবাবু? তোমার বড় ভাইকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে যদিও তুমি দাও, ঠিক আছে, ও কিন্তু বাড়ি ছাড়বে, কিন্তু তোমার বউকে ছাড়বে না। তাহলে এখন কি উপায় আছে, কি করবো বলো? তোমার বউয়ের কাছ থেকে ওকে সরাইতে গেলে একবারে মার্ডার করতে হবে। একবারে মার্ডার করতে হবে? বউয়ের জন্য বড় ভাইকে হারাবো? হারানোর দরকার নাই তো, তোমার বউ খাটের উপরে ফাঁক করে শুবে, আর তোমার বড় ভাই ধরবে, আর তুমি জানলা দিয়ে দেখবে। না না না, সেটা আমি তো সহ্য করতে পারবো না। সহ্য যখন করতে পারবে না, তাহলে তোমার দাদাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে। তাহলে সেই ব্যবস্থাই করো। মার্ডার করার চার্জটা একটু বেশি পড়ে যাবে। কত কত পড়বে? এই আপনি ধরিলেন লাখ 1.5 টাকা তো খরচা হবেই। কালীবাবু, টাকার ডিমান্ড একটু বেশি হয়ে যাচ্ছে না? উস্তাদ, কি হলো রে বুকাচুদা? বলছি বাপের উপরে বাপ চলে এসে। কে বাপের উপরে বাপ এসেবে? ওই উস্তাদ হাফ গান্ডু নাকি বলছে ও জেল থেকে ছাড়া পেয়েছে। কি 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 বলছিস তুই? হ্যাঁ উস্তাদ, ঠিকই বলছি। কালীবাবু, কি হলো, এত চিন্তিত হয়ে পড়লেন যে? দাঁড়ান না মশাই, একজনের সাথে কথা বলছি তো আমি। তাহলে আমি কি চলে যাবো নাকি? শোনো, তুমি কালকে টাকা নিয়ে চলে আসবে, ঠিক আছে? তারপর যা করার আমি করে দেবো, যাও এখান থেকে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উস্তাদ, কি হলো, তুমি এত ভয় খেয়ে গেলা কেন উস্তাদ? আমার আর মস্তানি করা চলবে না রে, ও শালা আমার থেকেও বড় মস্তান। কি বলছো উস্তাদ তুমি? আমি ঠিকই বলছি রে। তাহলে উস্তাদ এখন কি হবে? আমরা মস্তানি না করতে পারলে খাবো কি করে? আমাদের সংসার কি করে চলবে উস্তাদ? কি বে, তুই শাড়ি মিষ্টি ফেরত নিলি কেন? লাইনি তো, মারা গাল দিছিল। তা বলছি কি দেখছো করছো এরকম করে? তুমি যেভাবে তাকিয়ে রয়েছো মনে হচ্ছে কোনোদিনও তুমি আমাকে দেখোনি, এমন ভাবে তাকিয়ে দেখছো। আসলে কথা হচ্ছে কি জানো রূপাজান, আমার এই দুই চোখে যতই তোমাকে দেখি ততই নতুন লাগে। আমার ভাগ্যর নসিবের তারা যেইভাবে উপরবেলা খুলে দিবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার মতো লাল টুকটুকে ফুটফুটে বউ যার কপালে জুটে সে বড়ই ভাগ্যবান গো। তাই নাকি ফুটকে? হ্যাঁ, আমার মনের খাঁচার ময়না পাখি, তোমাকে আমার এই হৃদয়ের স্পন্দন দিয়ে তোমাকে আমি ভালোবাসি। তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়ায় আমি ম্যাড হয়ে পাগল হয়ে গেছি। যতই আমি তোমাকে দেখি ততই আমার খাবলা খাবলি করতে ইচ্ছা হয় তোমাকে। আমার এক এক সময় বড় নিজেকে অসহায় লাগে আর ভয় লাগে, তোমাকে সারা জীবনকালের মতো আপন করে পাবো তো? আমাদের ভালোবাসা থেকে বাধা দেবে না তো? আমার দিকে তাকাও ফুটকে। জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে আমি মন প্রাণ সুপে দিয়েছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। তাহলে যদি তোমার স্বামী আমাদের এই ভালোবাসায় বাধা দেয় তাহলে কি করবে জান তুমি? আমি স্পষ্টভাবে তাকে জানিয়ে দেবো আমি আর তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, তোমাকে আমার আর ভালো লাগে না, আমি তাই বলে দেবো। তোমার স্বামী যদি না মানতে চাইলে কোর্টে থেকে ডিভোর্স করে দেবো। তোমার স্বামী যদি পাগল হয়ে যায় তোমার লেগে আমাদের ঘরের দুইয়ের সামনে যদি সারা রাত দিন বসে থাকে, আর যদি বলে আমি তোমাকে ছাড়া যাবো না, তাহলে কি করবে তুমি? আমি ঘর থেকে বেরোবো না। সত্যি জান, তুমি আমাকে এতটাই ভালোবাসো? শুধু ভালোবাসি কি বলছো, তুমি আমার রক্ত মাংসের সাথে মিশে গিয়েছো, তুমি আমার কলজির ভিতরে আছো। আর এইখানটায় আছো তুমি? তুমি বড্ড কেলাচোদা। কেন জান কেলাচোদা বলছো কেন? একটা মেয়ে যদি তোমাকে ভালোবেসে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমাকে মিশিয়ে রেখে দেয়, তার যদি বুকের ভিতরে কলজির ভিতরে তোমাকে রেখে দেয়, তাহলে ওখানে গিয়ে রাখতে তোমাকে বাকি রেখেছে বলছো? তুমি ভুল বুঝো না জান, আমি বলছি এই জন্য আমার আগেও তো একটা বউ ছিল, সে নামেই বউ ছিল, কিন্তু সে আমাকে ওইখানে রাখতো না, ওইখানটায় গেলেই না সে আমাকে লাত মেরে ফেলে দিত। যে মেয়ে তার স্বামীকে তিনকুনা বাকুড়িতে ঢুকতে দেয় না, ওখানে চাষ করতে দেয় না, ওখানে চুমু খেতে দেয়
ঠিকই বলেছো তুমি, ও খানকে এরকম কইতো পরপুরুষের সাথে মনে লটঘট কইতো, নাইলে এরকম কইতে দিবে না কেন এখন বুঝতে পারছি আমি। তুমি এটা নিয়ে কখনো কোনো সময় চিন্তা করবে না, যখন খুশি এসে তুমি ঝাঁপ তুলে দিবে। সব সময় এসে আবার ঝাঁপ তোলা হয়? কখন কাজ করবে ঘেমে থাকবে, কখনো হয়তো পেশাব করে পানি দিবে না, মুখ মুখ গন্ধ করবে, সব সময় ওসব করা যাবে না। আমি এমনি তোমাকে বলছি, ওটা তো তোমারই, তুমি যখন খুশি যা খুশি করতে পারো। হ্যাঁ শোনা, তা তো করতে পারবো, কিন্তু ওই জিনিসটার একটা টাইম থাকে। আমি ওই রাত 9টা 10টার পরে ভাত মাত খাওয়ার পরে একটা বিড়ি ফিড়ি খেয়ে তারপরে ওইখানে একটা 300 টাকা দিয়ে ফক্স সেন কিনবো, ওইখানে ফিস ফিস করে দুবার টিপে দেবো, একটু সেন হয়ে যাবে, তখন আমি ওই আরাম করে কাজ করবো। তাই আর মুখ মুখ গন্ধটা করবে না। ওইটা সবসময় গন্ধ করে না, যখন ওই মেন সেন্স হয় তখন হয়তো দু একদিন গ্যাস করে। হ্যাঁ জান, সেই জন্যই তো আমি একটা পারফিউম কিনে রেখে দেবো। আর আমি যখন ওইখানে ভরবো না, একবারে গুড় মেরে ভরে দেবো। তুমি বুঝতে পারছো না বউ, আমার একটা আবার সমস্যা আছে, আমি বেশিক্ষণ আবার খারাপ হয়ে যাওয়ার পরে পানি ধরে রাখতে পারি না, ওই জন্য আমি গুড় মেরে ভরে দিই, যাতে তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমার আরাম হয়, সেই জন্য। তাই করবে, তোমার যা ভালো লাগবে তুমি তাই করবে। বাড়ি যাওয়ার আগে বড়া একবার ফোন করে বউকে জানিয়ে দিই যে বাড়ি চললাম আমি। কি রে বড়া, এই হচ্ছে ফোন তুই চলে গেলে? কে আবার এই অসময় ফোন করলো? ধরো ধরো ফোনটা ধরো। তুই চুপ করে থাকবি, কথা বলবি না? হ্যাঁ হ্যাঁ আমি চুপ করে থাকবো, ফোনটা ধরো। হ্যাঁ হ্যালো, বলছি আমি কি বলছি ভালো করে মন দিয়ে শোনো, শোনো আমার। হ্যাঁ বলো, শুনছি আমি। বলছি দুবাইয়ে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে? তাই আমার হলুদ মরিচের ব্যবসা এখন বন্ধ রয়েছে, বুঝতে পেরেছো তো? সেজন্য আমি বাড়ি চললাম। তুমি কি সত্যি সত্যি বাড়ি আসছো না মিথ্যা করে বলছো? আমি তোমাকে মিথ্যা কথা বলে কি করব, আমি সত্যি সত্যি বাড়ি যাচ্ছি। 4:20 আমার ফ্লাইট আছে। বেশ ঠিক আছে, সাবধানে আসবে। ঠিক আছে, তাহলে গেলাম এখন। রাখো। বাবা, জীবনটা পুরো কলকাঠি হয়ে গেল। এইভাবে যে হঠাৎ করে দুবাই শহরের মধ্যে ঝড় বৃষ্টি চলে আসবে আমি ভাবতে পারিনি। আমার 1.5 লাখ টাকা লোকসান হয়ে গেল ব্যবসা। বাবারে 4:10 বেজে গেল, মানে ফ্লাইটে টাইম হয়ে গেছে তোমার। তাহলে এখন কি হবে? ও তো বাড়ি আসছে। সেটাই তোমার, তাহলে কি করবো গো? আমি তোমাকে আগেই বলেছি ফটকে, আমি আর ওই বাবারের সাথে সংসার করব না, আমি তোমার সাথে সংসার করব। তুমি যাও, একটা ব্যবস্থা করো। কি ভাবছো? আর তো ভাববার কিছু নাই, যা ভাবার ছিল তা ভেবে নিয়েছি। এবার তোমাকে নিয়ে পালানো ছাড়া তার কোনো পথ নাই। ও তো বাড়ি চলে এলে তার নিয়ে পালানো হবে না, তার আগেই তোমাকে নিয়ে পালাইতে হবে। হ্যাঁ তো তাই করো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তোমার জামা কাপড়টা ব্যাগে গুছিয়ে নাও, দিয়ে চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ আমি তাই করছি। আর একটা কথা শুনো, রাস্তায় যেতে যেতে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, কিচ্ছু বলবে না তুমি, ঠিক আছে? বেশ বেশ, শোনো আমার, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি রেডি হয়ে নাও, চলো। ঠিক আছে, এসো। উদুমপুরে ফুটকি মাইতে গিয়ে পরপর 4খানা নিরোধ বাসত, তাই নিয়ে সিবিআই তদন্ত। নিরোধ ফাটানোর আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। রীতিমতো আসামিদের বয়স ছিল 60 থেকে 65 বছর। 4জন যুবক মহিলাকে কিস্তির টাকা পরিশোধ করে দেওয়ার নাম করে ডেকে এনে তাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে। লেওড়া, এটা মানা যায়? তারপর কি যেন লিখেছে, আসামি গ্রেপ্তার হওয়ার সময় বাংলা মদ খেয়ে ফুল নেশা অবস্থায় পড়েছিল, সেই মুহূর্ত পুলিশ যে অ্যারেস্ট করে। আয় বে, আমি আসছি তো। কি হলো? কি হয়েছে কি বে? কাকা বাবু, সব খিচুড়ি হয়ে গেছে। কিসে খিচুড়ি হয়ে গেছে বে? বলবে কাকা বাবুকে ঘটনাটা খুলে। বাবা, আমাদের চিরশত্রু হাফগান্ডু জেল থেকে ছাড়া পেয়েছে। মিছি করে মারা? না গো কাকা বাবু, সত্যি করে। হ্যাঁ বাবা, ও নিজের চোখে দেখেছে। কোথায় দেখলো? ওই তো কাকা, আমি ওই উস্তাদের কথা মতো ফটকিতে বাড়িতে জামদানি শাড়ি আর মিষ্টি দিতে যাই, আর সেই সময়তেই ওকে আমি দেখতে পাই। জামদানি শাড়ি আর মিষ্টি দেওয়াতে দেওয়ার কি দরকার ছিল? ওই উস্তাদের একটু মন হয়েছিল ফটকির বইয়ের ওই বাকুড়িতে একটু চাই দেবে বলে। ভাই গুদমারানি ছোড়া, তোকে আমি বলিনি বে? হ্যাঁ, তুই বিয়ে কর, তুই পরের মেয়ের পেছু পেছু ঘুরবি না শালা। আমি ওই একবারই চান্স নিতে গিয়েছিলাম। চাইনিতে গেলা? গুদমারানি ছোড়া, চাইলে মারা জায়গা পাওনি তুমি? আমি কি করে জানবো বাবা যে এরকম হয়ে যাবে? দেখি হয়েছে কি বে, ঘটনাটা খুলে বলবে। ফটকির বউকে আমি শাড়ি আর মিষ্টি কিনে বগাটির হাতে দিয়ে পাঠাই। ওখানে দিতে গিয়ে ফটকির বউ আমাকে গাল দিয়েছে, ফটকির শাশুড়িও গাল দিয়েছে। আর ওইখানে উপস্থিত হয়ে গিয়েছিল হাফগান্ডু, আর হাফগান্ডু আমার নামে বলেছে যে ওকে পেলে মার্ডার করবো, আর একে আবার পিস্তল ফিস্তল দেখিয়েছে। শালা বেশ, আমি প্রিপার করছিলাম, শালা এমন এমন কথা বলে না, এসে পিলি শুধু চুমকি যায় মারা। তাইলে এখন কি করবো কাকা বাবু, বলি দেন। এখন তোরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাবে, আমাকে একটু ভাবতে দে এই বিষয়ে। এ আয় বেপালি আয়। শালা মহা সমস্যার কথা শুনিয়ে দিল। শালা হাফগান্ডু যদি দাদাগিরি করে খায়, তাহলে আমরা দাদাগিরি করে খেতে পারবো না এই পাড়াতে। ছি 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 ছি, আবার আমাকে কলকাতার ফুটপাতে বসে লেবু বেচতে হবে। দেখি একবার চেয়ারম্যানের সাথে কথা বলে কি কদর করতে পারি।
এই মেয়েটা তো আমাদের পাড়ারই, এই ছেলেটার সাথে কোথায় গেছে? ওগো, ও বৌমা। কি হলো, ডাকছো কেন? এই ছোড়া, তোকে বলিনি রে, বৌমাকে বলছি। বলছি বৌমা, তুমি সকালবেলায় বাড়ি ছেড়ে কোথায় চললে? লবণ খেতে গেছে আমাদের বাড়িতে। এই অন টাইমে বানা লবণ কোথায় হচ্ছে? পালিয়ে এসো গো। হ্যাঁ চলো। এই মারা, আমাকে খাপা পেয়েছি নাকি? এই অন টাইমে লবণ কোথায় হচ্ছে রে মারা? অত তোমার কই ফুটলি লাভ কি? কোথায় হচ্ছে না হচ্ছে, আমাদের বাড়িতে হচ্ছে লবণ। বৌমা, ও বৌমা। যা বলবে তাড়াতাড়ি বললো, আমাদের বাড়িতে মেলা অতিথি এসেছে, লবণ ফুরিয়ে গেলে আমরা খেতে পাবো না। এই মারা, তোকে কথা বলিনি তো, আমি বৌমাকে বলছি। আর ও বৌমা, কথা বলছো না কেন? কি বলেন? কোথায় যাচ্ছ, কোথায় তুমি? ওটা আমার মাসির ছেলে, আমি ওদের বাড়িতে লবণ খেতে যাচ্ছি। মিথ্যা কথা বলছো তুমি, তুমি লবণ খেতে যাওনি। বেশি কেলামোটা না, খুব খারাপ জিনিস। লবণ খেতে যাইনি তো কোথায় গেছো? শুইলে বাচ্চা কেন থাবড়ি সোজা করে দেবো। তোকে আমি কিছু বলেছি? আমি তো এই বৌমাকে বলছি বে। তোমার স্বামী তো দুবাই আছে, তুমি এই হঠাৎ করে কোথায় চললে? কোথায় বলো আমাকে। তুমি আমাদের পাড়ার মেয়ে, বলো কোথায় যাচ্ছ? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ কাকা বাবু, আমি ঠিকই বলছি, ওটা আমার মাসির ছেলে, আমি ওদের বাড়িতে লবণ খেতে যাচ্ছি। আবার আমি কালকে চলে আসবো। খুব সাবধানে বৌমা, এখন যে চারিদিকে সব ঘোরাঘুরি করছে, কার ফাঁসে কে কাকে ফাঁসিয়ে দিচ্ছে বোঝা মুশকিল। তা তুমি যে লবণ খেতে যাচ্ছ, তোমার স্বামীকে কি বলেছো? হ্যাঁ বলেছি, মানে ওকে তো ফোন করে বললাম যে ওই তো বললো তোর বৌদিকে গিয়ে বাড়ি থেকে নিয়ে গেল লবণ খাবে। বলেছে তো মারা, ঠিক বলছিস তো? হ্যাঁ গো কাকা বাবু, সত্যি বলছি। পালিয়ে এসো, পালিয়ে এসো, নাহলে টক মাছগুলো আমার মামাতো ভাই ছেলেটা খেয়ে নেবে। পালিয়ে এসো। কেন রে, তোর বাবা মা কি জানে না তুই বাড়িতে অতিথি নিয়ে যেতে এসেছিস? তারা টক মাছগুলো খেয়ে নেবে কেন? ও হ্যাঁ, আমি তো কাকা, ওরা ওই বাংলা মদ ভাত জানো তো, তুই টক মাছগুলো বাংলা মদের সাথে খেতে ভালো লাগে, 4 পিস 5 পিস করে নিয়ে নেবে ওরা। লেওড়া, কথাগুলো কেমন ঘোলা ঘোলা লাগছে আমার। আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে সাবধানে যাবে আর সাবধানে চলে আসবে। জি কাকা বাবু, আমি সাবধানে যাবো, আবার কালকে চলে আসবো। ঠিক আছে, যাও। লেওড়া, ওরা কি আমাকে সত্যি কথা বললো নাকি মিথ্যা কথা বললো, কিছু তো আমরা বুঝতে পারলাম না। বউ, ও বউ, বউ আমি চলে এসেছি দুবাই থেকে। কি রে মারা, বউয়ের কোনো সাহস শব্দ নাই কিনা? কই দাও শোনা বউ।